আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঈদ শেষ হয়ে গেছে, এক সপ্তাহ হয়ে যাচ্ছে, বাট আমি এখনো ঈদের ব্লগটি শেয়ার করতে পারিনি। আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল, আমার কথার সাউন্ড শোনা যায়নি, এরকম অবস্থা ছিল। তার মধ্যে মনটাও খারাপ। আমার লাইফে এরকমই ঈদ আমি এই ফার্স্ট টাইম করছি এবারের মতো। আমি কখনো এরকম ঈদ করিনি। ঈদের 2 দিন আগ থেকে আমার উপরে শুধু বিপদ আর বিপদ আসছে। তারপরে বলবো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই যে দেখতেছেন, আমি ঈদের আগের দিন থেকে আমার হসপিটালে আমার পুরোটা 3 দিন গিয়েছিল। 5টা দিন চলে আসলাম আমানকে নিয়ে। আমানের ইয়ার ইনফেকশন হয়েছে, যেটা আমার কল্পনার বাইরে ছিল। আমি এত সেফটিতে আমি বাচ্চাদেরকে রাখি, কিন্তু কিভাবে যে অসুস্থ হয়ে যায় আসলে বিপদ তো বলে কয়ে আসে না, অসুখ তো বলে কয়ে আসে না। এত সাবধানতার ভিতরে কিন্তু ওর কানে ইনফেকশন হয়েছে। না পানি ঢুকছে, না একটু সর্দি জ্বর কাশি কিছুই ছিল না। হঠাৎ ওই যে ওয়েদারের কারণে 2 দিন গরম পড়ে, 1 সপ্তাহ ঠান্ডা। ইমার্জেন্সিতে আসলে তো 4-5 ঘন্টা লেগে যায়। সকাল 9টার সময় আসলাম আর বের হচ্ছে 4টার সময়। আর ইমার্জেন্সি দাঁড়িয়ে চিন্তা করতেছি কত না মানুষ অসুস্থ, কত এক একজন এক এক ধরনের রোগ নিয়ে ইমার্জেন্সিতে এসে বসে থাকে। যাই হোক, গোল্লাকে দেখানোর পরে গোল্লাকে ওষুধ খাইয়ে দিল তারা। আর যেহেতু এটা মেমোরিয়াল ডে ছিল, সেদিন সবগুলো ফার্মেসি বন্ধ ছিল। গোল্লা যে কান্নাকাটি করছে, 5 দিন পর্যন্ত গোল্লা এটা নিয়ে বসেছিল। আমি তো বুঝতেও পারিনি তার যে কানে ইনফেকশন হয়েছে। যাই হোক, ওষুধটা খাওয়া দাওয়ার পরে গোল্লা অনেক ভালো ফিল করতেছিল। তো যেহেতু ঈদ আর আমি বাজারও করিনি, আমি ঈদ তো স্যাটারডে বুধবারে ছিল, স্যাটারডে সানডে তো বন্ধ ছিল। তখন তো গোল্লা ভালো ছিল, তো আমি চিন্তা করছি আমি রবিবার বা শনিবার বাজার করব। তো আর সেটা তো হলো না। তো ইমার্জেন্সি থেকে বের হয়ে কিন্তু আবার চলে আসলাম জ্যাকসনাইটে বাজার করার জন্য। আর জ্যাকসনাইটে যেহেতু চাঁদ রাতে আগের দিন থেকে তো মেলা শুরু হয় সাইড ওয়াকের মধ্যে। এত মানুষ, এমনিতে জ্যাকসনাইটে মানুষ থাকে, আর সেদিন তো আর সেটা আর কি বলবো, মানুষের জন্য হাঁটা যায় না। আর যেখানে যায় সেখানে শুধু লাইন আর লাইন। সবাই গ্রোসারির মধ্যে মাছ মাংস এটা সেটা কেনাকাটা করে। এখানেও যাই লাইনের মধ্যে দাঁড়াইছিলাম, মাংস কিনতে কিনতে অনেক সময় লাগছিল। তো আমি তেমন বাজার করিনি, টুকিটাকি হালকা পাতলা মাছ মাংস মুরগি কিনলাম। যেহেতু কোরবানির মাংস আসবে, ফ্রিজে জায়গা থাকবে না, তো ওই হিসেবে যেহেতু আমার বাসায় আমার শ্বশুরবাড়ির সবাইকে আমি বলছিলাম। আর এটা তো যখন ওই সময় তো গোল্লা অসুস্থ ছিল না, তো আমি এই কারণে বলছিলাম প্রতিবারে আমার বাসায় করা হতো। আমি সবাইকে বলতাম ঈদের দিন, কিন্তু লাস্ট ইয়ার 2টা ঈদ আমি বলিনি, গোল্লা ছোট ছিল। আর আমি একা হাতে আমি কিভাবে এত মানুষের অ্যারেঞ্জমেন্ট করবো, তো সে কারণে বলা হয়নি। তো যাই হোক, এবারে বলছিলাম আসার জন্য। তো আমি এই দিক দিয়ে বাজার টাজার করে একটু বের হলাম, খাওয়া দাওয়া করলাম। আর দেখতেছিলাম দেখি কি নিয়ে বসলো আপুরা। তো দেখতেছি অনেক কিছু নিয়ে বসছে, আর মেহেদিও লাগাচ্ছে। তো এখানে একটা আপু $200 করে জ্যাকেট বিক্রি করতেছে। আমি দেখতেছিলাম, অনেকগুলো আপু দেখতেছিল। এখন আমি সামনের দিকে হাঁটতেছি। আমি বেশিক্ষণ ছিলাম না, যেহেতু আমার একটু তাড়া ছিল। আমি বাসায় গিয়ে আবার কিছু নাস্তার আইটেম রেডি করতে হবে। আমি তো সময়ের সুযোগে সদ্ব্যবহার করি। গোল্লা কখন একটু চুপচাপ থাকবে আর আমি রান্না বান্না করবো, তার মধ্যে তো তার শরীর অসুস্থ। এই গড়িগুলো না আমি যতবার দেখি আমি এখন শুধু হাই হাই করি, কেন আমি আনিনি। এগুলোকে কাশ্মীরি গড়ি বলে। আর এই গড়িগুলো এখন খুব ট্রেন্ডে আছে, কেন জানি আমি ওই দিন নিয়ে একটা পাকিস্তানি আপুর স্টলের মধ্যে ছিল। যাই হোক, এখন এই কর্নারে আসলে না আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের একটা ফ্ল্যাগও আছে। মনে হচ্ছে যে বাংলাদেশে যে ঈদ করতেছি এমন আর কি। এই যে টুপি নিয়ে বসে এখানে। আর হলো যে আমি চলে আসব এই পথের মধ্যে এই আপুটার সাথে দেখা। উনি নাকি আমার ব্লগ দেখে আমাকে গোল্লার মা বলে ডাকতেছিল। আমি তো অবাক হয়ে গেছিলাম, আমার গোল্লাকে দেখে উনি চিনছিল। যাই হোক, আপুটা খুবই ভালো, ওনার সাথে কথা বলে খুব ভালো লাগছে। ওনার হাজব্যান্ডের কথাগুলো অনেক সুন্দর, ভাইয়া খুব সুন্দর করে কথা বলে। যাই হোক, এখানে আমরা চলে আসতেছি। আর গোল্লাকে গাড়িতে বসাই, এরকম আমি ফোনটা দিয়ে দিলে গোল্লা ফোন দেখে সে তার মতো করে কত কথা না বলে। দেখতে মনে হচ্ছে কি ব্যস্ত মানুষ। বাসায় চলে আসার পরে কাজ শুরু। গোল্লাকে একটু খাওয়াই দাওয়াই বসলাম, বাজারগুলো বের করতেছি। ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে, যেহেতু 3 দিনের ভিডিও একসাথে করে আমি আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে অনেক বাজার নিয়ে আসছি, বাট রুয়াবজা দেখে বলবেন যে রুয়াবজা কেন। আমার অনেক বেশি পছন্দের রুয়াবজা, তারপর হলো ম্যাঙ্গো ট্যাঙ্ক এবং আইসটি। আমি তিনোটা এক একদিন এক একটা বানাই আমি ফ্রিজে রাখি। আর সারাক্ষণ আমি কাজ করি আর একটু একটু করে আমি খাই।
পুরো দিনের জন্য আর কি। আর যেহেতু এখন একটু একটু করে গরম পড়তেছে, গরমের কথা কি বলবো, গার্ডেনও তেমন কিছু হচ্ছে না এই সামারের জন্য। সামার কি বুঝতেছি না, ঠান্ডাও না সামারও না। 2 দিন ঠান্ডা গরম পড়লে 1 সপ্তাহ ঠান্ডা পড়ে, এরকম আর কি। আর খেজুর নিয়েছিলাম আমি, গোলার সবগুলো খাবারের মধ্যে আমি খেজুর ইউজ করি, সে কারণেই। যাই হোক, বাজার টাজার সব রেখে দিয়ে গোল্লাকে একটু ঘুম পাড়াই চলে আসলাম। আমি দধি বানাবো, আর দধিটা বানানোর পরে যত বেশি ফ্রিজে থাকবে তত সুন্দর জমাট বাঁধে। আর এটাকে আমি 2 মিনিটের দধি কেন বলে, এটা 2 মিনিটে বসে যায় দধিটা। এখানে আমি সবগুলো জিনিস দিয়ে, দধির সব রকমের উপকরণ দিয়ে আমি মিক্সারটা মিক্স করে নিলাম। করার পরে আমি ওভেনে এই 5টা বাটি আর একটা বক্সও ছিল, তো 5টা বক্স আমি মাটির বাটিতে, এগুলো আমি ওই যে দোকান থেকে কিনে নিয়ে আসছি আমি দধি, সেই বাটিগুলো আমি রেখে দিয়েছিলাম। তো আমি ওভেনে এগুলো বসানোর পরে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা হলো পরের দিন সকালবেলা। আমি আর ক্লিপ নিতে পারিনি রাতের বেলা। তো সকালবেলা আমি পায়েসটা আগেই বানিয়ে ফেলছিলাম, মাংস মুরগি সব কিছু আস্তে আস্তে করে এক এক করে পানিতে ভিজাচ্ছি। আর হলো যে আমি এদিকে মিষ্টি আইটেমগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর চুলা একটু ফাঁক থাকলে আমি কি করি, এক একটা আইটেম বানিয়ে ফেলি যেগুলো খুব ঝটপট বানানো যায়। তার মধ্যে দিদি আমি আস্তে আস্তে করে রান্না করতেছি। ডাল রান্না হয়ে গেছে, এখানে মাছের ডিম আমি সিদ্ধ করে রাখছিলাম হলুদ দিয়ে। আর চিংড়ি মাছ, মাংস মুরগি, ও মাই গড, এ তো রান্না আমি কখন করবো আমি নিজে জানি না। এর মধ্যে আয়ান আর আমানকে নিয়ে চলে গেল তাদের বাবা একটু পার্কে, আমার বাসার নিচে পার্কে। আর আমি এদিক দিয়ে চিকেন 2 ধরনের রান্না করতেছিলাম, একটা হলো বিরিয়ানির জন্য, একটা হলো রোস্টের জন্য। আর ওই যে পুটিং বসিয়ে আমি 2-3 ঘন্টা একটু ফ্রিজে রেখে দিলাম, দেন ঠান্ডা হওয়ার পরে খুব সুন্দর করে মল থেকে বেরোয় আসে। এই যে দেখেন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। এদিক দিয়ে হলো মালাই চপও রেডি হয়ে গেছে। তার মধ্যে হলো যাই আমার কাহিনী, আমার ফোন আসছে, আয়ান পড়ে গেছে। এমনিতেই বিপদের শেষ নেই, নিজের শরীরও খারাপ, তার মধ্যে আমি রান্না বান্না নিয়ে আমি হাও করতেছি। এদিক দিয়ে হলো যে ফোন আসছে, আয়ান পড়ে গেছে। আয়ান পড়ে আয়ানের পায়ে ব্যথা পাইছে। এই নিয়ে যে কি যে পুরো দিন গেল, আর কি রান্না বান্না, মাংস পানির মধ্যে গোসল করতেছি অবস্থায় আর কি। তারপরে হলো যে আয়ানকে বাসায় নিয়ে আসে আইস দিয়ে, আমি ভাবছি আয়ানের পা মুচকে গেছে, কিন্তু আয়ানের পা তো মুচকে যায়নি, আয়ানের পা ভেঙে গেছে। আমি ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না। যাই হোক, ছেলেটারে ওষুধ খাওয়াই, ঘরোয়া ব্যান্ডেজ ঠান্ডা পানি এইটা সেটা সব কিছু করে শোয়াই রাখছিলাম। এদিক দিয়ে কালো বোনার জন্য আমি মাংসটা মেখে নিচ্ছি। আবার কেউ এসে বলবে না যে আমি গ্লাভস লাগাইনি কেন। তখন আমার মাথার মধ্যে চিন্তা, আমি কিভাবে রান্না কমপ্লিট করব, পরের দিন আমার বাসায় মেহমান আসবে, এবং কি আমার ছেলের কি হয়েছে আমি তখন পর্যন্ত ফাইন্ড আউট করতে পারিনি। রান্নাটা করতেছি, তার মধ্যে তো গোলা আছেই, কান্নাকাটি কোলে, তারপরে একটু শোয়াই আবার বসাই, এরকম করতে করতে আমার রান্না বান্না এই পুরোটা রাত আমি সকাল থেকে শুরু করছি, রাতের 9টা পর্যন্ত নাকি 10টা পর্যন্ত আমার রান্না শেষ করছি। তার মধ্যে আমি এক ফোঁটাও ঘুমাইনি। সারা রাত্রে আমি বড়টার জন্য বসেছিলাম। আবার 4টা থেকে আমার নাস্তা বানানো শুরু, ঈদের ডিজার্ট আইটেমগুলো আর কি। তারপরও আমি আমার শ্বশুরবাড়ি সবাই বলছে কেউ আসবে না, আমার এই সমস্যায় এতগুলো সমস্যা নিয়ে আমি কিভাবে একটা বাচ্চা নিয়ে করে, আমি তো নাচের বান্দা, আমি বলছি আমি তো অনেক আইটেমে করে ফেলছি, তা কেন আসবে না? আল্লাহ যা করে হয়তো বা মঙ্গলের জন্য করতেছে, তো মানুষ আসবে না এটা তো হয় না। এদিক দিয়ে হলো যে পাশের রুমে আমার ছেলে রান্না করতেছে, আমি এখানে বসে অন্ধকারের মধ্যে কি ডিজাইন যে করছি আমি নিজে জানি না। বাট আমি কালো বোনা আর রোস্টটা কিন্তু আগে করা শেষ করছি। করার পরে আর কি আমি রাতের বেলা বসে বসে অন্ধকারে ফোনের লাইট দিয়ে আমি এই মেহেদি লাগাইছি, আমি নিজে জানি না আমি কি লাগাইছি। তারপরে ঈদ বলে কথা, এই যে ছোট বাচ্চারা আরো সুন্দর করে ডিজাইন করে, আমি এরকম কি যে আবে ডিজাইন করছি। যাই হোক, হাতের মধ্যে একটু মেহেন্দি থাকতে হবে, সেটাই আর কি। তারপরে আমার চিন্তা, আমার ছেলের পায়ের মধ্যে কি ব্যথা পাইছে নাকি ভেঙে গেলে কি হবে, এই চিন্তা করতে করতে আমার পুরো রাত। সকাল 4টার সময় আবার যাই কিচেনের মধ্যে মোটামুটি সব রান্না করে ঘর দরজা সব ক্লিন করে ফেলছি, গোছগাছ করে ফেলছি। আপনাদের ভাইয়া মসজিদে চলে গেছে, আমার ছেলেটা যেতে পারেনি, তার পায়ের জন্য
একটা মানে সে এক কদমও পা দিতে পারে না, এরকম আর কি। তো আমি এখানে অনেকগুলো আইটেম যে বানাইছিলাম, আমি কিছু আইটেম ওই যে ক্লিপগুলো থাকার কারণে আপনারা দেখছিলেন, বাট আমি সবগুলো টেবিলের উপর মনেই ছিল না ফ্রিজের আইটেমগুলো বের করার জন্য। যাই হোক, এখানে আমি কি বলে নবাবী সেমাই বানিয়েছিলাম, আর হলো এখানে চাউমিন বানাইছিলাম, তারপরে হলো যে পায়েস, মালাই চপ, দেন হলো পুডিং, দধি, সেমাই জর্দা হলো, তারপরে আরও কি বানাইলাম, যাই হোক অনেক কিছু বানাইলাম। আপনার তার ক্লিপগুলোতে দেখলেন, আমার মনে থাকে না। এইখানে হলো আমি এখন বাসায় এক এক করে বাকি রুমগুলো ক্লিন করতেছি। আর আমরা যেহেতু অনেক বেশি রান্নাবান্না করি মশলা দিয়ে, বাসা অনেক স্মেল হয়ে থাকে। যদি আমার বাসায় স্মেল থাকে না, কারণ আমার উইন্ডোগুলো অনেক বেশি বড়, খুলে দিলে গন্ধ চলে যায়। তারপরও আমার আপনাদের বাইরে হলো তার গন্ধের মধ্যে মানে স্মেল, কারি স্মেলের ইস্যু আছে তার সেই বাসার মধ্যে কোনো কিছু রান্না করলে আর বাসাতে থাকবে না আর কি। তো আমার সেই কারণে অনেক কিছু জ্বালাইতে হয়। তো ফার্স্টে আমি আগারবাতি জ্বালাই নিলাম, আপনারা এই ক্লিপটা দেখলেন। দেন হলো যে এখানে হলো একটা ক্যান্ডেল জ্বালালাম, তারপরে এয়ার ফ্রেশনার তো আছে অটোগুলো। তারপরে হলো যে সবচেয়ে পছন্দের জিনিস, আমার এটা ফেভারিট জিনিস হলো, এটা হলো কি আপনারা তো চিনছেন না, এটা হলো বাখর, আপনার বাড়িটাকে কয়েল ইনসেন্সও বলা হয়, আমরা বাখরে বলি। আর এইটার স্মেল হলো সবচেয়ে মানে স্ট্রং। যত এয়ার ফ্রেশনার, যত আগারবাতি, ক্যান্ডেল, কত কিছু আমরা চালাই, কিন্তু এগুলো হলো 2-3 ঘন্টার জন্য থাকে, কিন্তু বাখরের গন্ধটা অনেক বেশি স্ট্রং। এটা সারাক্ষণ বাসার মধ্যে থাকবে। আর আমি কি পরিমাণ এটা ইউজ করে আমার স্ট্যান্ড দেখে বুঝতেছেন, হোল্ডারটা আমার বাসার মধ্যে এটা এভরিডে আমি ইউজ করি। আর রান্না করলেও করি, না করলেও করে, আমার কাছে খুবই ভালো লাগে। এটা আরাবিয়ানটা বেশি ইউজ করে দুবাই, আরব দেশগুলোতে আর কি। আর এদিক দিয়ে আমি এক এক করে সবগুলো রুমে গোছগাছ করে নিলাম। বেডশিটটা আমি নিজেই একটা বেডশিট আমি মেক করছিলাম। যাই হোক, এখানে হলো আমি জানি গোল্লাকে নিয়ে আর ভিডিও করা এই পাঞ্জাবি পরে ভিডিও করা হবে না, কারণ গোল্লার ভাইয়ের সাথে একসাথে কত প্ল্যান ছিল। আমি কালো শাড়ি, তারপরে হলো যে গোল্লার ভাই, গোল্লার পাঞ্জাবি, গোল্লার বাবার পাঞ্জাবি সবাই একসাথে ম্যাচিং করে রমজান ঈদের মতো পরবো, কিন্তু সেটা তার হলো না। আসলে আমরা অনেক কিছু আশা করি, আল্লাহ হলো বড় প্ল্যানার, যাই করে মঙ্গলের জন্যই করছে, হয়তো বা ভালোর জন্য আমার জন্য করছে আর কি, কিন্তু সেটা তারপর হয়নি। তো আমি এদিক দিয়ে অনেক যুদ্ধ করে গোল্লাকে একটু দাঁড়া করানোর চেষ্টা করতেছি। গোল্লা গোল্লাকে বসবে নাকি, ওই যে দেখেন তার জিদের অবস্থা, তাকে পাঞ্জাবি আমি কেন পড়াইছি, তার এই হলো যে প্রবলেম, এই যে দেখেন। তারপরে একটু বকা টকা দিয়ে কয়েকটা পিকচার ভিডিও নিলাম, তারপর আমার সেই অসুস্থতা নিয়ে আসলাম। বাচ্চারা হাঁটতে পারে না, দৌড়ে। তারপরে চোপার উপরে বসাইছিলাম, পায়ের দিকে তাকালে বুঝতে পারবেন নিচের পাটা কিন্তু একদম লাল, তার পা সব ফুলে কি অবস্থা, সারা রাত ঘুমাতে পারেনি, অনেক কান্নাকাটি করতেছে, মসজিদে যেতে পারেনি। কি প্ল্যান ছিল আমার ছেলেটার পাঞ্জাবি পরে, তারপরে হলো যে সে নামাজ পড়তে যাবে বাবার সাথে, কিন্তু এবার আর হলো না। সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাড়াতাড়ি তার পাটা ভালো করে দেয়। গোল্লাকে নিয়ে তার ভাইয়ের সাথে একটা ভিডিও নিব, সে কি আর সুন্দর ভিডিও করতে পারে নাকি। যাই হোক, দুজনকে মিলে ভিডিও করার পর আপনাদের ভাইয়া বাসায় এসে আয়ানকে নিয়ে চলে গেল হসপিটাল। আর আমি এখন তো পড়ছি বিপদে, গোল্লাকে না পড়াইতে বসতে না পারি নিচে রাখতে, কি যে এক অবস্থা। কোনো রকমের নিজের রুমটা একটু ক্লিন করলাম গোছগাছ করে। ওই যে দেখেন তার কান্নার অবস্থা, তাকে এখানে কেন বসাইছি। আমি রান্না বান্না করছি, শাওয়ার নিব, সেটাও পারতেছি না। এর মধ্যে আপনাদেরকে দেখে আমার ঈদের কালেকশনটা আপনারা তো দেখে ফেলছেন, আমি শেয়ার করছিলাম এই ক্লিপটা। আমার অনেকগুলো কালেকশন এক একদিন একটা পরব ওরকম প্ল্যান করে কিনা হয়েছে, কিন্তু সেটা তার হলো না। এর মধ্যে আমি শাওয়ার নিলাম, গোলাকে অনেক কষ্ট একটু বসায় রেখে কোনো রকম একটু শাওয়ারটা নিলাম। তারপরে হলো যে সবাই চলে আসছে বাসায়, আমি আর তাদের সবাইকে আর ভিডিও করিনি, কারণ তারা কমফোর্টেবল ফিল না ক্যামেরার সামনে। তো আমি কী রান্না করছি সেটাই দেখাচ্ছি। এখানে সিমের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, ইলিশ মাছ দিয়েছি, সিঙ্গা দিয়ে পোলাও করছি, শুটকির ভর্তা করছি, তারপরে হলো বালাচা ভর্তা করছি, টমেটো ভর্তা, বেগুন ভর্তা, কলা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করছি। তারপরে হলো চিংড়ি মাছ আমি বোনা করছি, সিঙ্গা দিয়ে, ইলিশ মাছ দিয়ে কালা বোনা, রোস্ট, তারপরে হলো যে পোলাও, ডাল, ভাত ছিল অল্প, মানে কোনো রকম যাই পারছি, বিপদের উপর বিপদের মধ্যে আর কি।
টুকিটাকি রান্না বান্না। তার মধ্যে সবাই বসেছিল, আয়নকে দেখা যান তার দাদু, ফুপু, চাচা, তারপর তার কাজিনরা সবাই মিলে। তো আয়ন বাসায় আসছে হসপিটাল থেকে প্রায় 4টা-5টার দিকে। আসার পরে আর কি সবাই আয়নকে দেখে টেকে তারপরে বাসা থেকে চলে গেল। আর আপনাদের ভাইয়া আমাদের মাংস বেড়া মাসাল্লাহ খুব তাড়াতাড়ি আসছে, কারণ আমরা যেহেতু গ্রোসারিতে দিই, আর গ্রোসারিতে রমজান ঈদের পরে তারা কোরবানির বুকিং নেয়। তো সেক্ষেত্রে হলো আর কি আমরা তাড়াতাড়ি পাইছি, যেহেতু আমরা 2 নাম্বার গড়িতে ছিলাম। তো আমাদের মাংস দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাই কোরবান কবুল করুক, সাথে আমাদের কোরবানটাও কবুল করুক, কোরবানির মাংস। তো আমার এত কষ্ট লাগতেছিল বিশ্বাস করেন, আজকে 3 দিন থেকে তেমনি মানে ওদের 2জনকে নিয়ে আমি আসি এক পাড়ার মধ্যে, নিজে অসুস্থ শরীর নিয়ে এত রান্না বান্না আমি একা আমার পক্ষে সম্ভব হয়নি। চিন্তা করছি নেক্সট টাইম আর কাউকে আর এরকম ইনভাইট করবো না, গোল্লা বড় না হওয়া পর্যন্ত। প্রতিবারে আয়ান তার বাবার সাথে মাংস ভাগাভাগি করে, এবার আর করতে পারলো না পায়ের জন্য, তার বাবা আর গোল্লাই করলো আর কি। আমি আর সেই ক্লিপ নিয়ে আমার শুধু মাথা ঘুরাচ্ছিল তখন। আর গেস্ট আসলে বাসার অবস্থা খুব খারাপ হয়ে যায়। সবাই যাওয়ার পরে আয়ানের রুম টুম ক্লিন করে একদম পরিষ্কার করে দিছে। আর আয়ানের নতুন ম্যারেজের মধ্যে তার কাজিনরা কি সুন্দর করে লেখে দেখলেন তো, সবাই সবার মন মতো লেখে টেকে দিয়ে গেছে আয়ানকে একটু হ্যাপি রাখার জন্য আর কি। আর আয়ানের ওই যে পাশে দেখলেন সকালে আয়ানের রুমে তো 2টা সিঙ্গেল বেড ছিল। তো আয়ানের বাবা এখন যেহেতু আয়ানকে হেল্প করতে হবে, তো আমি 2টা বেডেই একসাথে করে লাগাই দিয়েছিলাম। আর আমি ওই সিস্টেমে বেডটা কিনছিলাম, যখন হয়তো বা দেখা গেছে গেস্ট বেশি হয়েছে আমি এরকম করে বেডটা লাগাই দিতে পারবো। আর যদি সিঙ্গেল শুইতে চাই সিঙ্গেলও পারবে আর কি। এদিক দিয়ে হলো যে যেহেতু আমি বাসাটা ক্লিন করছি, মাংসগুলো আপনাদের বাইরে ফ্রিজে রেখে দিয়েছিল। দেন হলো এদিক দিয়ে হলো আমি মাংস নিয়ে রান্না বসাই দিয়েছিলাম, কারণ কোরবান বলে কথা, যেহেতু আর্লি আসছে। প্রতিবার একটু লেট হলে রাত্রে আর রান্না করি না, পরের দিন রান্না করি। যেহেতু এবার আর্লি চলে আসছে, তো মাংস অল্প একটু নিয়ে আমি রান্না করছিলাম। আর ওই যে দেখলেন তো আমার কালাবুন ছিল, তো আমি এই কারণে বেশি করা হয়নি। আর যেহেতু রান্না করছি তো একটু রুটিও বানাবো। মাংসটা এত অল্প সময়ের মধ্যে হয়ে গেছে আর এত মজা ছিল, আলহামদুলিল্লাহ এত মজা ছিল, কোরবানির মাংস বলে কথা। আর কালারটা দেখেন খুবই সুন্দর হয়েছে। তো আমি এখন একটু রুটি বানাবো, আয়না বাবা পছন্দ করে। আমি যখন এই রুটিগুলো বানাচ্ছি তখন মনে হচ্ছে আমার পুরো বাসা নিয়ে আমার ঘুরাচ্ছে, আমার বডির মধ্যে এক ফোঁটা এনার্জি ছিল না। তারপর আমি আমার খুশির জন্য জামাইকে একটু খুশি করতেছি, বেচারা সারাদিন হসপিটালে ছিল। তারপর আবার মাংসের জন্য গিয়েছিল, একটু রুটি বানাই, মাংস যেহেতু রান্নাই করছি তো একটু রুটিও বানাই ফেলছিলাম। ও আবার আমার হেল্পও করছিল আমার রুটি চাকার সময় আর কি। তো আলহামদুলিল্লাহ সেও খেলো। তারপর আমিও বসলাম, আমি রুটি নিয়ে তারপরে পেঁয়াজ শসা নিয়ে বসলাম। আর আমার লাল পেঁয়াজ কেটে যে আমি খাবো, আমার এনার্জি নেই, আমি সাদা পেঁয়াজ সামনে পাইছি সেটা নিয়ে বসে আমি খাচ্ছিলাম, খুবই ভালো লাগতেছিল। খাবার দাবার খেয়ে আসলাম এতক্ষণ পরে। আপনাদের সাথে তো আজকে কোনো কিছুই শেয়ার করি নাই। আমি 5টা আরেকটা জামা পরাছিলাম, তো সেই জামাটার মধ্যে জল পড়ছিল জিনিসপত্র ধুতে গিয়ে, তো এটা চেঞ্জ করে আবার এটা পরছিলাম। আর আমার চেহারার অবস্থা আমি যে কি টায়ার্ড আমাকে দেখে বোঝা যাচ্ছে। তারপর হলো ভিডিওটা এখন আমি শেষ করব। আমার গোল্লা আর হলো গোল্লার বাইয়ের টাকা দিয়ে ঈদের তার চাচা, পুপি, তারপর দাদু সবাই মিলে তার কাজিনরা টাকা দিয়েছিল, সেটা দেখাচ্ছি। যাই হোক, দুঃখের কথা কি বলবো, এই টাকা যে গোল্লার বাইয়ের টাকার মানে দেখেন কি পরিমাণ মাইক্রাফটের ওয়ালেটের মধ্যে তার টাকা, আর সে যে কি বাজ করে রাখছে, আমি যে এখন ধরছি ভিডিওর জন্য সেইটা বুঝতে পারবে। একটা পেনিও সরানো যায় না, মানে সে কারাই হিসাব রাখে তার টাকার। বাবারে বাবা, এখানে হলো প্রায় $200 মতো আছে তার। এটা হলো গোল্লার টাকা, আর এখানে গোল্লারও প্রায় তার বাইরের মতো হয়েছিল। আপনারা গণে নেবেন। আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না। আর আপনাদের সাথে আজকে ভিডিওটি একটু বড় হয়ে গেছে, আমি 3 দিনে ভিডিও একসাথে করে দিলাম।